তো জানিয়ে শুরু করছে জনমত। আজকে তৃতীয় পর্ব জনমতের এবং প্রথম দুটো পর্বে আমি আবারও ক্ষমা প্রার্থী, প্রচুর মানুষ ফোন করছেন, দুটো ফোন লাইন বুঝতেই পারছেন স্ক্যান করে ফোনগুলো দিতে হচ্ছে। তার কারণ প্রত্যেকেই যারা ফোন করছেন তারা সুন্দর প্রশ্ন করছেন। প্রশ্ন করুন, মুক্ত মনে কথা বলবেন, প্রশ্নটা সংক্ষেপে করবেন, অবশ্যইভাবে এটা জানাবো। এবং যারা ফোনে লাইনে পাচ্ছেন না তাদের জন্য ফেসবুক তো আছেই, এমনকি ফেসবুকে যারা কমেন্ট করছেন, যেমন স্ট্রিম চলছে আর কি, লাইভ স্ট্রিমিং চলছে, তাদের কমেন্টটাকেও আমরা নিচ্ছি। স্বাভাবিকভাবেই এটা নিয়ে আর কি অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে শুরু করব। আজকে সেই দিন যেখানে সমাপতন হলো প্রায় দীর্ঘদিন, ইংরেজ আমলে প্রথম মামলা হয়েছিল, তারপর সেই মসজিদ মন্দির বিতর্কে সমাপতন ঘটে আজ রাম মন্দির উদ্বোধন হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এবং প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান ঘিরে গোটা ভারতবর্ষ আজকে টেলিভিশন চ্যানেলের সামনে তারা উপচে পড়েছিলেন। এমনকি শহর কলকাতাও, রাস্তাও অনেকটাই আজকে শুনশান ছিল, যদিও যত সময় গড়িয়েছে সেই শহরের একটা কিন্তু অন্য রূপ আমরা পরবর্তী সময়ে দেখতে পেয়েছি, একটা উৎসবের মেজাজ, কোথাও একটা ভাবগম্ভীর পরিবেশের মধ্যে গোটা বলিউডের সেলিব্রিটি থেকে শুরু করে দেশে যারা হুজ হু রয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্ব, তাদের উপস্থিতিতে এই সুদৃশ্য সুন্দর রাম মন্দির উদ্বোধন হলো। বহু লড়াই আন্দোলন এবং বহুদিনের একটা ভারতীয় রাজনীতি শুধু নয়, এই উপমহাদেশের রাজনীতির উপর ভয়ঙ্কর প্রভাব তৈরি করেছিল, যে প্রভাবে এক মেরুকরণের পরিস্থিতি, প্রচুর বিতর্ক হয়েছে। সেই বিতর্কের পর আজ রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং এই পুরো ছবি আপনারা দেখেছেন, দীর্ঘায়িত করব না। প্রথমে শোনাবো ঠিক কি বলেছেন নরেন্দ্র মোদীকে, আপনারা দেখতে পাচ্ছেন প্রাণ প্রতিষ্ঠার গোটা পর্বে তিনি ছিলেন, আরতিও করেছেন এবং কি বক্তব্য তিনি রেখেছেন। প্রথমে একটু নরেন্দ্র মোদীর বক্তব্য আমরা আপনাদেরকে শোনাতে চাই খুব ছোট্ট করে। हमारे रामलला अब टेंट में नहीं रहेंगे। हमारे रामलला अब इस दिव्य मंदिर में रहेंगे। 22 जनवरी 2024 का ये सूरज एक अद्भुत आभा लेकर आया है। 22 जनवरी 2024 ये कैलेंडर पर लिखी एक तारीख नहीं, ये एक नए काल चक्र का उद्गम है। प्रभु श्री राम से क्षमा याचना भी करता हूं। हमारे पुरुषार्थ, हमारे त्याग, तपस्या में कुछ तो कमी रह गई होगी कि हम इतनी सदियों तक ये कार्य कर नहीं पाए। আজকের দিন 22শে জানুয়ারি শুধু দিন নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন এক নতুন কালচক্র শুরু হলো। যোগী আদিত্যনাথ বলছেন ভারতবর্ষে আজ থেকে শুরু হলো ত্রেতা যুগ বিশ্বে। তার কারণ হচ্ছে ত্রেতা যুগে ভগবান শ্রীরাম অবতীর্ণ হয়েছিলেন। কলিযুগ আমরা বলি না, ঘোর কলিকাল, কিন্তু যোগী আদিত্যনাথ আজকে বলেছেন যে ত্রেতা যুগ শুরু হলো এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষায় এক নতুন কালচক্র শুরু হলো 22শে জানুয়ারি 2024 থেকে। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, দীর্ঘদিন রাম মন্দির আন্দোলনকে গতি দিয়েছিলেন তিনি এবং সাধু সন্তদের আজ যে সমাবেশ হয়েছে তা অভাবনীয়। এই দৃশ্যকল্প নিঃসন্দেহে আগামীর ভারতবর্ষকে বহুদিন ধরে এটা যে প্রভাবিত করবে বলার কোনো অপেক্ষা রাখে না। একটু শুনে নেব যোগী আদিত্যনাথের কথাও। राम राम जप रही है, रोम रोम में राम रमे हैं, पूरा राष्ट्र राममय है। ऐसा लगता है हम त्रेता युग में आ गए हैं। आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का हृदय से आभार और अभिनंदन।
अयोध्या की गलियों में अब गोलियों की गड़गड़ाहट नहीं होगी, कर्फ्यू नहीं लगेगा, अपितु यहां दीपोत्सव, रामोत्सव और यहां की गलियों में श्री राम नाम संकीर्तन से यहां की गलियां गुंजायमान होंगी। মনে পড়ছে সেই সময়কার কথা, 1993 সাল, বয়স তখন কম, এবং যে পরিস্থিতি গোটা দেশ জুড়ে তৈরি হয়েছিল, কেন যেন এটা মনে হচ্ছে শিবসেনা সেই দিন প্রথম আর কি শাবলের ঘাঁটা মেরেছিল সে মসজিদে। সেই প্রসঙ্গ আজ হয়তো অতীত ইতিহাসের পাতাতেই এটি লিপিবদ্ধ হয়ে যাবে। কিন্তু আজকে শিবসেনা নেই, কিন্তু পুরো আন্দোলনকে পরিচালনার ক্ষেত্রে বিশ্ব হিন্দু পরিষদ বা যারা রয়েছিলেন তার যে প্রমুখ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, সেই স্বয়ংসেবক সংঘের মোহন ভাগবত, তার বক্তব্য একটু শুনে নেব। आज हमने सुना कि इस प्राण प्रतिष्ठा महोत्सव में पधारने के पूर्व प्रधानमंत्री जी ने कठोर व्रत रखा। जितना कठोर व्रत रखने को कहा था उससे कई गुना अधिक कठोर व्रताचरण उन्होंने किया। मेरे पुराना उनसे परिचय है, मैं जानता हूं वो तपस्वी है ही, परंतु वो अकेले तप कर रहे हैं, हम क्या करेंगे? जिनके त्याग तपस्या प्रयासों से ये सोने का दिन आज हम देख रहे, सुवर्ण दिवस देख रहे, उनका स्मरण प्राण प्रतिष्ठा के संकल्प में हम लोगों ने कहा, आपने सुना होगा, स्मरण किया। उनकी तपस्या को, उनके त्याग को, उनके परिश्रम को शत बार, सहस्त्र बार, कोटि बार नमन है। परंतु उनका ये व्रत हमको आगे लेके जाना है। जिस धर्म स्थापना विश्व में करने के लिए राम का अवतार हुआ था। মন্দির উদ্বোধন পর এবং প্রাণ প্রতিষ্ঠার পর রাজ্যে যে ছবিটা, সেখানে সংহতি যাত্রা ছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর হাজরা থেকে সংহতি যাত্রা শুরু করেন। প্রচুর মানুষের ভিড় এবং সমস্ত ধর্মের প্রতিনিধিদের সঙ্গে রেখে মুখ্যমন্ত্রীর এই যে পদযাত্রা শুরু হয় এবং যা পার্ক সার্কাসে এসে সমাপ্ত হয়। গোটা দেশ জুড়ে একটা মহল ছিল, একদিকে উৎসবের মহল, এবং ঠিক সেরকমভাবেই হচ্ছে কলকাতার রাস্তায় সর্বধর্ম মানুষের একটা মিছিল আজকে দেখা গেল। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তারপর তিনি যে বক্তব্য রেখেছেন, সেখানে বলছেন ভগবান শ্রী রামের সাথে সীতা অঙ্গাঙ্গিভাবে যুক্ত, কিন্তু কোথাও যেন সীতা ব্রাত্য হচ্ছে, এই কথাটি তিনি বলেছেন। একটু ঠিক কি বলেছেন শুনবো আর পরে। এবং তার আগে স্কুটিতে চেপে তিনি যান হচ্ছেন কালীঘাট মন্দিরে এবং সেখানে গুরুদুয়ারাতে, মাফ করবেন, গুরুদুয়ারাতে যান। গুরুদুয়ারাতে গিয়ে সেখানে তার প্রদক্ষিণ করেন গুরুদুয়ারা। এরপর শুরু হয় বিভিন্নভাবে কলকাতার হাজরা দিয়ে শুরু হয়ে তারপর পার্ক সার্কাসে এসে শেষ হয়। আমরা মুখ্যমন্ত্রী বক্তব্য নিঃসন্দেহে আপনাদেরকে শোনাবো, কিন্তু তার আগে আজকে যারা ডিবেটে রয়েছেন, কৃষাণু মিত্র রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসাবে কৃষাণু মিত্র রয়েছেন, ডক্টর অভ্র সেন রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। দুজনকেই স্বাগত জানাবো এবং প্রথমে আমরা দুজনের বক্তব্য শুনবো, তারপর কিন্তু আপনাদের জন্য ফোন লাইন অন করা আছে। আমি পরিষ্কার শুনতে পাচ্ছি যে প্রোগ্রাম কন্ট্রোল রুম থেকে সেই সাউন্ড আমার কাছে আসছে। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। প্রথমে একটু কৃষাণু মিত্র, আজকে এই যে সত্যিকারের এটা তো আনন্দেরই দিন। তার কারণ হচ্ছে ভারতবর্ষে একটা বিতর্ক চলছে যে কেউ কেউ বলছেন যে আজ থেকেই কালচক্র নতুন, বা হচ্ছে কোথাও কি একটা হিন্দু রাষ্ট্রের দিকেই ভারত এগোচ্ছে। আমি আজকে নিশ্চয়ই অনেক মানুষ আনন্দ করছেন, আমাদের সকলেরই ভালো লাগছে, কিন্তু একটা বৃহৎ সংখ্যক মানুষ আজকের দিনে আবার খুব
দুঃখও পাচ্ছেন, এটাও যেরকম ঠিক। আমরা পশ্চিমবাংলার মাটিতে আমাদের নেত্রীর তত্ত্বাবধানে এবং নেতৃত্বে আমরা আজকে ওই জন্য সংহতি যাত্রা করেছি এবং সংহতি দিবস হিসেবে আজকের দিনটা পালন করেছি। তার কারণ হচ্ছে রাম তো শুধুমাত্র মোহন ভাগবতের নয়, রাম তো শুধু নরেন্দ্র মোদী বিজেপির নেতার নয়, রাম তো সারা দেশের সারা বিশ্বের সকল মানুষের রাম। তো সেই রাম সম্পর্কে আমাদের যে ধারণা, এই ধারণাটাকে কুণ্ঠিত করে শুধু একটি বিশেষ সম্প্রদায় আছে। ভাবুন না, আমি তো নিজেকে হিন্দু বলেই জানি, যদি না অভ্র বা অন্য কেউ এসে বলে আমি হিন্দু নই। কিন্তু ভাবুন, আজকে যদি আমি অযোধ্যাতে থাকতাম, আমার যেটা চিরচারিত খাদ্যাভ্যাস, হ্যাঁ, আমি যে ভাত মাছ দিয়ে খেয়ে সকালবেলা বেরোই, হ্যাঁ, আজকে আমি অযোধ্যায় থাকলে সেই মাছ ভাত খেতে পারবো না। কারণ কি, অযোধ্যার যত আমিষ দোকান সেইগুলো ভেঙে ফেলা হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এটা কোন হিন্দুর প্রতিনিধিত্ব করছে? এটা আমাদের মনে প্রশ্ন আছে। না না, নিশ্চয়ই 100 বার। আমরা যারা বাঙালি, আমরা বাঙালি হিন্দু, দেখবেন আমাদের পূর্ববঙ্গীয় আছে, পশ্চিমবঙ্গীয় আছে। দুর্গাপুজো আমাদের সকলের জন্য একটি পবিত্র একটা উৎসবের দিন, পবিত্র, সকলে, অনেকেও উপোস করেন, অনেকেও পুজো করেন, বাড়িতেও পুজো হয়। তো এই ক্ষেত্রে দেখবেন যারা পূর্ববঙ্গের মানুষ, তারা অষ্টমীর দিন তারা আমিষ খান। আবার আমরা যারা পশ্চিমবঙ্গীয়, আমরা ওই দিন নিরামিষ খাই। আমরা কিন্তু পূর্ববঙ্গে মানুষকে কম হিন্দু, ছোট হিন্দু বলি না, তারাও আমাদেরকে কম হিন্দু, ছোট হিন্দু বলি না। কিন্তু এখানে এই যে নতুন যে কিছু হিন্দু জনগোষ্ঠীর আবির্ভাব হয়েছে, যারা কথায় কথায় বিধান দিচ্ছেন যে হিন্দু মানেই হিন্দিতে কথা বলতে হবে, হিন্দু মানেই জয় শ্রীরাম বলতে হবে, কালী বললে তখন প্রশ্নচিহ্ন লেগে যাবে, যেটা বিজেপির সভাপতি প্রাক্তন বলেছিলেন যে মা দুর্গার বাপ মায়ের ঠিক নেই, রামের তো ঠাকুর দাদা বা বাবার নাম আমরা জানি। তো এই স্পর্ধাটা ওদের কাকে দিয়েছে যে হিন্দু বলেই নিরামিষ খেতে হবে, আরে আমরা মাছ মাংস খাই বলে আমরা কোথাও গৌণ হয়ে যাচ্ছি, ছোট হিন্দু হয়ে যাচ্ছি, যেরকম এই RSS বা বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের নাক সেটকতে আমরা দেখেছি। তো এই আমাদের মনে প্রশ্ন। এখন এই কোন হিন্দুর তারা প্রতিনিধিত্ব করছেন আমি জানি না। আমি যতদূর অযোধ্যার রাম এর ইতিহাস পড়েছি, আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ রামলালার উপাসনা করেছেন, হ্যাঁ, সেখানে রামলালার উপাসনার ওনার ঐতিহ্য আছে। এবং সেখানে আমরা দেখেছি রামলালার মানে হচ্ছে রাম, শ্রী রামচন্দ্রের বালক রূপ। আমি এইখানে কোন রূপের উপাসনা হচ্ছে? অজয় সিনহা বলে মেদিনীপুর থেকে একজন ফোন করেছে, যার ফোন কৃষাণু মিত্রর উদ্দেশ্যে। আপনার ফোন অন করছি, অজয় সিনহা, আপনার প্রশ্নটা রাখুন। হ্যাঁ, কৃষাণু বাবু, হ্যালো। হ্যাঁ, বলুন, প্রশ্নটা রাখুন। কৃষাণু বাবুকে বলছি। হ্যাঁ, বলছি, ওনারা রামকে এত ভালোবাসে, কিন্তু আজকে রামের অনুষ্ঠানে যোগদান করলেন না। কিন্তু ওনারা গেলেন কোথায়? গির্জা, মসজিদ, বিভিন্ন জায়গায়। কোনো রাম মন্দিরে ওনাদের আজকে সংহতি মিছিলে দেখতে পেলাম না। তাহলে কেমন ভাবে রামকে ভালোবাসেন? এটাই আমাদের প্রশ্ন। তুমি নিজে বললে যে আমরা তো হিন্দু, আমিও হিন্দু, কিন্তু আজকে তাহলে রামের অনুষ্ঠানে ছিলেন না, সংহতিতে গেলে। খুব সংক্ষেপে। না, আমার নেত্রী আজকে এই সংহতি যাত্রার শুরু করেছেন কালীঘাট মন্দিরে মায়ের উপাসনার মাধ্যমে, মাইকে পুজো দিয়ে সেখানে আরতি করে। তো সুতরাং এইভাবে দাগিয়ে দেবেন না। আপনি যেই মানসিকতা থেকে বলছেন, সেই মানসিকতার বিরুদ্ধেই আমাদের রাজনৈতিক লড়াই, এবং সেটা রাজনৈতিক লড়াইটা রাজনৈতিকই লড়াই। আমরা কোনো ধর্মের মোড়কে সেটাকে মুড়ে দিচ্ছি না। আমাদের জন্য রামও যতটা পূজ্য, আমাদের জন্য অন্য ধর্ম তাদেরও। যে ত্রেতা যুগে প্রবেশ করলাম বা এগুলো শুনতে ভালো লাগবে, কিন্তু কোথাও কি একেবারে রাজনীতি নেই? 2024-এর নির্বাচন একটা বড় সুযোগ, অর্থাৎ রামের জন্যেই কি নরেন্দ্র মোদী, না সত্যি নরেন্দ্র মোদীকে ছাপিয়ে শ্রীরামচন্দ্র হতে চলেছেন 2024-এ বিজেপির পোস্টার? কি বলবো, রামলালা। সুজিত দা, ওসব কথা ছাড়ুন না। একটা নির্দেশ আমি কৃষ্ণানুদার কথা থেকে পেলাম, আজকে মাছ খেতে পারেনি বলে খুব কষ্ট হয়েছে, মাছ খেতে পারেনি বলে পেটে ব্যথার জায়গায় বুকে ব্যথা হচ্ছে। তুমি আজকে নিরামিষ ছিলে? না, আমি বলছি তো, আমার কথা ছেড়েই দিন, এটা তৃণমূলের ইস্যু। তৃণমূলের অফিসিয়াল স্ট্যান্ড হচ্ছে, তৃণমূলের একজন সিনিয়র মুখপাত্র বলছেন যে মাছ খাবো, মাংস খাবো, আজকে দিনটা মাছ মাংস খেতে পারলাম না, এটা খুব অন্যায় হলো। এটা আবার কোন ধরনের হিন্দু? এইটা তৃণমূলের হচ্ছে ছেদমার্কা যুক্তি, আর কিচ্ছু বলার নেই এরপরে। আমি খালি একটা জিনিসই বলবো, দর্শক বন্ধুরা, আপনারা লাইভ দেখছেন, আপনারা ফোন ইন করছেন, আপনারা বুঝুন আমরা কবে বাড়িতে নিরামিষ খাই না খাই, কোন পুজোর সময় খাই না খাই, সেটা একটা বিষয়। আমি ওই তর্ক বিতর্কে ঢুকবো না। কিন্তু আমার ছোট মস্তিষ্কে, অনুর্বর মস্তিষ্কে, বিজেপি করি তো অনুর্বর মস্তিষ্ক, সব উর্বরতা তৃণমূলেরই রয়েছে।
আমার এই অনুর্বর মস্তিষ্কে এইটুকুনি আমি বুঝতে পারলাম যে সংহতি মিছিল, যেটা আমরা বলছি এটা বিভাজনের মিছিল, সেটা ছিল মাছ মাংস খাওয়ার উদ্দেশ্যে। এটা কি হচ্ছে? এরা রাজনীতির নামে রাজনীতি যদি করতো এটা সম্মান থাকতো, রাজনীতির নামে ছাগলামি করছে। আর আরেকটা জিনিস, যেখানে আজকে এক নতুন যুগের সূচনা হলো, ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েই রাম মন্দির, রামলাল্লা, 500 বছরের অপেক্ষা, তার অবসান, সেটাকে নেগেট করছে, সেটাকে অসম্মান করছে, একটা আদ্যপান্ত হিন্দু ধর্ম বিরোধী মিছিল এরা করেছে। ঠাকুরপুকুর থেকে প্রসেনজিৎ মুখার্জি তিনি অভ্রর উদ্দেশ্যে প্রশ্ন রাখতে চাইছেন। প্রসেনজিৎ বাবু, আপনার ফোন অন করছে, আপনি বলুন আপনার কি প্রশ্ন। প্রসেনজিৎ বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন বলুন দ্রুত। অভ্রবাবুকে বলছি, অভ্রবাবু আজকে যে দিনটা ঠিক আছে, হ্যাঁ, নতুন করে রামের জন্ম হলো, 1, 2 হলো গিয়ে আমাদের এই যে মূল্যবৃদ্ধি এত, এই মোদিবাবু যবে থেকে সরকারে এসছে, হ্যাঁ, সব জিনিসের দাম 4 ডবল। আর মোদি আর দিদি এই 2014 থেকে 2024 সব জিনিসের দাম 4 ডবল। আর দিদি যবে থেকে এসছে তবে থেকে সব জিনিসের দাম 4 ডবল। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। দ্রব্যমূল্য মানে আজকে রামের জন্ম হলো নতুন ভাবে, কিন্তু এই 14 থেকে 24-এর 4 গুণ দাম বেড়েছে। এটা হচ্ছে প্রসেনজিৎ মুখার্জি ঠাকুরপুকুর থেকে। দুটো প্রশ্নেরই উত্তর দিচ্ছি খুব সংক্ষেপে। প্রথমত তো একদম না, রামলালার জন্ম হয়নি দাদা। আপনি একটু ইতিহাসটা ঘেটে দেখুন। যেটা হয়েছে 1527 সালে মীর বাকির নেতৃত্বে ওইখানে যে রাম মন্দির ছিল সেটা ধ্বংস করে ওখানে বাবরি মসজিদ তৈরি করেছিল বাবর, যখন এখানকার সম্রাট ছিলেন, মুঘল সম্রাট ছিলেন। তো জন্ম হয়নি দাদা। লাস্ট কিছু বছর ধরে, কয়েক দশক ধরে রামলালার মূর্তিটা একটা টেন্টের তলায় ছিল, ওইভাবে পূজিত হচ্ছিল। তো তার আজকে আমরা একটা মন্দির করে দিতে পেরেছি আমরা, মানে পুরো জনসাধারণ। এটা বিজেপির একার কোনো কৃতিত্বের বিষয় নয়। সেই জায়গা থেকে আপনি এই জন্ম হলে এই দয়া করে এই ধরনের ভুল ভ্রান্তিতে থাকবেন না, বা এই ধরনের ভাষাও স্বাভাবিকভাবে ব্যবহার করবেন না, এটা আমার অনুরোধ রইল, বিনম্র। আর আপনি যে দ্বিতীয় প্রশ্নটা করলেন দাদা, আমি আপনাকে বলবো, আপনি রান্নার গ্যাসের দাম দেখুন 2014-র আগে, জাস্ট একদম আমরা ক্ষমতায় আসার আগে কত ছিল আর আজকে কত আছে। আপনি গুগল করলেই পেয়ে যাবেন, আমাকে আলাদা করে উত্তর দিতে হবে না। আপনি বুঝতে পারবেন এত পুরো বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দাম। না না দাদা, আমি বলছি, আমি জানি। এবার সেখানে দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন নিজেই যে কোন জায়গায় কি কি কন্ট্রোল করা হয়েছে। আমার এই উত্তর রইল আপনার কাছে। আমরা একটু শুনে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিলের পর তার যে বক্তব্য, সেই বক্তব্যকে নিয়েও নিঃসন্দেহে, যেহেতু আজকে প্রচুর বক্তব্য, প্রচুর মানুষ অপেক্ষায় রয়েছেন, এক এক করে আপনাদের ফোন নেব। এবং সবচেয়ে বড় কথা, ফেসবুক স্ট্রিমিং চলছে, আপনারা আপনাদের মতামত জানাতে থাকুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনবো। বিরুদ্ধ নই, আমি রাম সীতা দুজনকেই শ্রদ্ধা করি। তোমরা সীতা দেবীর নামটা তো একবারও বলো না, তার মানে কি অ্যান্টি উইমেন? আরো অ্যান্টি উইমেন? সীতা না থাকলে রাম হয় না, আর কৌশল্যা দেবী না থাকলে, মা না থাকলে রামের জন্ম হয় না। মাই জন্ম দেয়। রামের সাথে বনবাসে যিনি গিয়েছিলেন সীতা দেবী, 14 বছর বনবাসে ছিলেন, আর অগ্নিকাণ্ডও তাকে শেষকালে পাতাল প্রবেশ করতে হয়েছিল পরীক্ষা দেবার জন্য। আর আমরা জানি দুর্গা পুজো হচ্ছেন, রামচন্দ্র দুর্গা পুজো করেছিলেন রাবণকে হত্যা করার জন্য। তো আমাদের কাছে মা দুর্গা আমাদের শ্রেষ্ঠ দেবতা। হোয়াট ক্যান আই ডু মোর? সিয়ারামটা শোনা যায় না দাদা। একটা পকেট। দাদা আপনি প্রশ্ন করছেন খুব ঠিক আছে, বুঝতে পারলাম। উনি তো অন্তর্যামী মুখ্যমন্ত্রী। রাম লাল্লা বলছি আমরা দাদা, ওটা বাল্যকালের রাম। সেখানে সীতা কোথা থেকে আসবে? এই বেসিক নলেজটা যদি ডিলিট করা আমাদের মুখ্যমন্ত্রী না থাকে, এরপরে ওনার প্রশ্নের বা ওনার বক্তব্যের রেসপন্স কেন দেব? আজকে দিনটাকে উনি অসম্মান করছেন এই ধরনের কথাবার্তা বলে। আমি তো একটু আগে এটাই বলতে যাচ্ছিলাম যে রাম লালা হচ্ছেন রামের বালক রূপ, ঠিক আছে? তো তাহলে মূর্তিটাকে কেন পাল্টানো হলো? এই আস্পর্ধা বিজেপিকে, সংঘ পরিবারকে কে দিয়েছে? আজকে শুধু আমরা এটা নিয়ে প্রশ্ন তুলছি, আমরা রাজনৈতিক দলের প্রতিনিধি, আমরা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হয়তো ব্যাপারটা দেখছি, কিন্তু যারা শঙ্করাচার্য
এই যে শঙ্করাচার্যরা কেন এটার বিরোধিতা করছেন, এবং সেই শঙ্করাচার্যরা যারা রাম মন্দিরের প্রতিষ্ঠার পক্ষে ছিলেন, চিরকাল এই রাম মন্দির প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করেছেন, তারা আজকে বিজেপি যেইভাবে এটাকে হাইজ্যাক করেছে বা এটাকে রাম নামের আড়ালে যেভাবে মোদিময় করা হচ্ছে, সেইটার বিরোধিতা শঙ্করাচার্য করছেন। এবং কোন শঙ্করাচার্য? বিজেপি একসময় লালকৃষ্ণ আডবাণী তার বইতে লিখেছেন যে রাম মন্দির কোনো হিন্দু মন্দির নয়, রাম মন্দির হচ্ছে বিজেপি এবং সারা ভারতবর্ষের সাংস্কৃতিক জাতীয়তাবাদের প্রতীক। তো সেই সংস্কৃতিটা কোন সংস্কৃতি? যেই সংস্কৃতির ঐক্যীকরণ বা কালচারাল ইউনিফিকেশন আদি শঙ্করাচার্য ভারতের 4টা কোণে 4টা মঠ প্রতিষ্ঠার মাধ্যমে করেছিলেন। যেই 4টা মঠে 4 জন শঙ্করাচার্য আছেন। আজকে সেই শঙ্করাচার্য, সে দ্বারকাপীঠ থেকে পুরী ধাম থেকে শুরু করে আজকে কেরল থেকে শুরু করে আজকে যোশী মঠ, এই 4 জন শঙ্করাচার্যের বিরোধিতা কেন করছে? তো বিজেপিকে জানতো রামলালা, আমরা তো সেটাই বলছি, রামলালার পরিবর্তন করার অধিকার কে দিল? তৃণমূল প্রতিনিধি এত উত্তেজিত হয়ে এতজন শঙ্করাচার্য, সব শঙ্করাচার্য কেন বিরোধিতা করছে এই ধরনের কথা বললেন? আমি বেশি সময় নেব না। আমার কাছে নিউজ এজেন্সি এএনআই প্রকাশ করা পরিষ্কার এক্স হ্যান্ডেলে করা ভিডিওটা রয়েছে। আমার কথা শুনতে হবে না, আমার কথা মানতে হবে না। আমরা তো বিজেপি, আমরা তো নাকি হাইজ্যাক করছি। তৃণমূলকে আমন্ত্রণ জানানো হয়েছে, তৃণমূল নিজে থেকে যায়নি। এখানে এই বিভাজন মার্কাই মিছিল করছে, ছেড়ে দিন। যাই হোক, আমরা তো হাইজ্যাক করছি, এরাই বলছে। তো আপনারা দয়া করে এএনআই এর এক্স হ্যান্ডেলে গিয়ে দেখে নিন শঙ্করাচার্য একজন যিনি আছেন উনি কি বক্তব্য রেখেছেন। ভিডিও বক্তব্যটা পেয়ে যাবেন। উনি বলছেন যে নরেন্দ্র মোদী তথা বিজেপি বা এই সংঘ পরিবার না থাকলে এই আজকের দিনটা কিন্তু আসতোই না। আর তৃণমূলের মতো বিভাজনকারী শক্তি, তাদের বক্তব্য শুনে তো বোঝাই যাচ্ছে এরা আদ্যপান্ত হিন্দু বিরোধী। এটা পরিষ্কার টেলিভিশন ডিবেটে আপনারা যেখানে ফোন করতে পারেন সেখানে বসে বসে মিথ্যে কথা বলে দিচ্ছে যে সব শঙ্করাচার্যের নাকি উল্টো কথা বলেছে। মানে ভাবুন কি অবস্থা, কোন জায়গায় যাচ্ছে। এখন যে মিথ্যে কথা বলার এখতিয়ার শুধুমাত্র বিজেপি নিয়ে রেখেছে, আমাদের সেখানে ধকার প্রয়োজন নেই। যেই শঙ্করাচার্যর এএনআই কথা বললো, সেই শঙ্করাচার্য ওয়্যার বলে একটি পত্রিকাকে নিজের ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তিনি সম্পূর্ণভাবে বলেছেন। শ্রাবণী সাহারায় বিহার থেকে তিনি যোগদান করছেন জনমতে। মতামত আমরা নেব। শ্রাবণী দেবী, আপনার ফোন অন করছি, আপনার প্রশ্নটা একটু বলবেন। শ্রাবণী দেবী, আপনি শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন, আপনার প্রশ্নটা বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে মমতা ব্যানার্জি, মাননীয় মমতা ব্যানার্জি বললেন যে শ্রী রামচন্দ্র সীতার মা সীতা ছাড়া, হ্যাঁ হ্যাঁ, উনি বলেছেন যে সীতার দেবীর কথা, শ্রীরামচন্দ্র অসম্পূর্ণ। কিন্তু আমি ওনার কাছ থেকে জানতে চাই যে শ্রীরামচন্দ্রের বিবাহটা কবে হয়েছিল? 15 বছরের পর। আর এখানে যে মূর্তিটা হয়েছে বা প্রতিষ্ঠা হয়েছে সেটা শ্রীরামচন্দ্রের 10 থেকে 12 বছরের একটি মূর্তি, সেটার প্রতিষ্ঠা হয়েছে, বাল্যকালের একটা মূর্তি। আমি তো বললাম আগে, আমি তো বললাম। ধন্যবাদ, আপনার ফোনটা অফ করছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, আপনি শুনতে থাকুন শ্রাবণী দেবী। না, প্রথমে কথা হচ্ছে, আমরা তো রামের ঐতিহ্যের কথা বলা হচ্ছে, যেটা নেত্রী বলেছেন রামের ঐতিহ্য, যে রাম আজ থেকে 5000 10,000 যত বছর আগেই হোক, তার ঐতিহ্যকে যখন আমরা আজকে স্মরণ করছি, সেই রামের সাথে মা সীতার নাম কখনো আলাদা করে হতে পারে না। আজকে মন্দিরের কি রূপ সেটা নিয়েই তো আমার প্রশ্ন। রামের বিবাহর সময়কাল তার কখনো কেউ বলে 12 বা 13 বছরে, কেউ বলে 18 বছরে, আবার কোনো কোনো জায়গাতে পাওয়া যায় 22 বা 21 বছর বয়সে। এটা নিয়ে বিবাদ আছে, এটা নিয়ে আমি কিছু বলছি না। কিন্তু যেটা নেত্রী বলেছেন সেটা হচ্ছে রামের নাম স্মরণ করার ক্ষেত্রে আমরা জয় সিয়ারাম বলি, এটাকে হাইজ্যাক করে সীতা মাকে সরিয়ে আমরা জয় শ্রীরাম বলি না। এবং এইখানে যে শাস্ত্র, হিন্দু শাস্ত্র মতকে বারবার ভুলিণ্ঠিত করা হচ্ছে, শুধুমাত্র এই একটা ক্ষেত্রতে নয়। আমরা জানি এই মন্দিরের শিলান্যাস 1989 সালে অশোক সিংহলের নেতৃত্বে একজন প্রান্তিক তপশিলি মানুষ, যার নাম হচ্ছে কমলেশ চৌপাল, সেই ঝাড়খণ্ডের যে ফোন করেছিলেন তিনি, সেই সময় বিহারই ছিল সেটা, সেই দক্ষিণ বিহার বা বর্তমান ঝাড়খণ্ডের একজন প্রান্তিক তপশিলি মানুষ কমলেশ চৌপালের হাত ধরে এই রাম মন্দিরের ভূমি পূজন বা ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। কি কারণে সেই প্রান্তিক তপশিলি মানুষকে অপমান করে 2022-এ পুনরায় এই রাম নামের আড়ালে মোদীকে পুনরায় সেই ভিত্তি প্রস্তাব করতে হলো? এই প্রশ্নটা আমি বারবার করেছি।
এই প্রশ্নটা আমি কিছুদিন আগে আরএসএস এর প্রতিনিধি এখানে ছিল, আমি প্রশ্ন করেছি, তারা উত্তর দেননি। এবং এই জিনিসটা শুধু একটা ক্ষেত্রে না, আমি তো বললাম বিগ্রহ আমাদের যেরকম গোপাল ঠাকুর হয়, রামলালার যে ওখানে মূর্তি ছিল যেটা ঠিক আমাদের গোপাল ঠাকুরের মতো দেখতে, ওটাকে কেন পাল্টানো হলো? কেন কি বালক রূপ, এই 12 বছরটা বালক রূপ হয় না, বালক বছরটা কৈশোরে প্রবেশ হয়ে যায়। উনি যেটা বললেন উনিও ভুল বললেন। বালক রূপ হচ্ছে একদম জন্ম, যেরকম আমরা গোপাল ঠাকুরের পুজো করি, কৃষ্ণের যে ছবি বা কৃষ্ণের যে মূর্তি তার সাথে গোপাল ঠাকুরের যে পার্থক্যটা, রামের পরবর্তীকালের মূর্তির সাথে রামলালার ততটাই পার্থক্য হবে। রামকৃষ্ণদেব রামলালার উপাসনা করেছিলেন, দয়া করে রামলালার সেই মূর্তিটা দেখুন। তাদের বাড়িতে বিগ্রহই ছিল হচ্ছে কুলদেবতাই ছিলেন রঘুবীর, আমরা জানি। এবং রাম মন্দির পর অতঃপর হচ্ছে এই যে রামরাজ আর কি, তাকে নিয়ে এবং নতুন কালচক্র নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তার ভাষায় স্বাভাবিকভাবে এটাও ঠিক যে তার নতুন ন্যারেটিভ তৈরি হচ্ছে। কৃষ্ণাণু সেই প্রশ্নটা করেছে, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিরতিতে যাব, বিরতিতে যাবার আগে প্রশ্নটা যে 1989 সালে তৎকালীন সময় বিশ্ব হিন্দু পরিষদের যিনি প্রাণপুরুষ ছিলেন, সেই অশোক সিংঘল, তার পৌরোহিত্যে একজন অন্তজ মানুষকে দিয়ে সেটার হচ্ছে সেখানে ভূমি পুজো হয়েছিল। অতঃপর সেটা চেঞ্জ হয়েছে এবং বিগ্রহের যে চেঞ্জ হয়েছে সেটা নিয়ে বারবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জোর দিচ্ছেন কি এটা নিয়ে স্বাভাবিকভাবেই একটা ডিবেট রয়েছে। ফিরবো, আরও বেশি আপনারা আসুন, তবে পুরোটাই কিন্তু স্ক্যানিং করে আপনাদের কাছে আসবে। অনেকেই কিন্তু বলতে চাইছেন, বিহার থেকে একজন ফোন করেছিলেন। আপনারা আসুন, জনমতে অংশগ্রহণ করুন, আপনার মতামত জানান। বিরতির পর আবারও ফোন লাইন চালু হবে, সঙ্গে থাকুন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद।
ফিরে এলাম বিরতির পর। জনমতকে সঙ্গে নিয়ে ইতিমধ্যে বিতর্কে ডক্টর অভ্র সেন বিজেপির মুখপাত্র, কৃষাণু মিত্র তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। আজ বলা যেতে পারে কলকাতা শহর অন্তত এই দুই দলেরই পক্ষ থেকে বেশ কিছু কার্যক্রম ছিল। বিজেপির কার্যক্রমগুলো অনেকটাই হচ্ছে একটা ধর্মীয় ছোঁয়া ছিল। বেশ কিছু রীতি বা সংস্কার তারা পালন করেছে, কর্মসূচির মধ্যে তারা রেখেছিল, জনসংযোগ তারা করেছেন। মহিলারা হলুদ শাড়ি পরে বিভিন্ন জায়গায় হলুদ চাল এবং হচ্ছে তারা গিয়ে বাড়িতে বাড়িতে দিয়েছেন, পূজার সামগ্রী দিয়েছেন। সব মিলিয়ে একটা বেশ মহল ছিল। এবং অন্যদিকে সংহতি যাত্রা, এদিকে তো আমাদের নজর ছিলই। আপনারা বুঝতে পারছেন, অনেক ফোন আসতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। জনমতে আপনারা অংশগ্রহণ করুন, হাতে সময় কম। হ্যাঁ অব্র, দেখুন বিষয়টা হচ্ছে আজকে তৃণমূল কংগ্রেসকে নিয়ে কথা বলা মানে সময় নষ্ট করা। কেন? এত বৃহৎ একটা ইভেন্ট আজকে হলো, রামলালার প্রাণ প্রতিষ্ঠা, রাম মন্দির উদ্বোধন, লার্জার পার্সপেক্টিভে, লার্জার পিকচারে কোথায় তৃণমূল কংগ্রেস কয়েকশো লোক নিয়ে হাঁটলো, এইটা নিয়ে কোনো আলোচ্য বিষয়ই নয়। এটা ইনসিগনিফিক্যান্ট। কালের প্রবাহে এইটা আগামীকালই হারিয়ে যাবে, অপ্রাসঙ্গিক। প্রাসঙ্গিকতা পেল কোনটা? আজ এক নতুন যুগের সূচনা, 500 বছরের প্রতীক্ষার অবসান। এইগুলো হচ্ছে প্রাসঙ্গিক। তৃণমূল কংগ্রেস যারা অপ্রাসঙ্গিক, তারা তো প্রাসঙ্গিকতা পাওয়ার জন্য একটু লাফালাফি করবেই, করতে দিন। কিন্তু যারা ধর্মে বিশ্বাসী, যারা ধর্ম বিশ্বাসী ননও, তারাও এটা বুঝুন যে আজকের দিনটা কতটা মহৎ এবং তার ইম্পর্টেন্সটা কি। তৃণমূল কংগ্রেসের কথা ছাড়ুন, ওরা কে মাছ খেলো মাংস খেলো কেন খেতে পারলো না এইসব নিয়ে ফালতু ছেদ যুক্তি দেবে, ছেড়ে দিন এসব। কৃষ্ণ না, আমার অভ্রর একটা কথার সাথে আমি একদম একমত। ইভেন্ট, আজকের ইভেন্ট, এটাই তো বলছি, যখন প্রয়োজনের থেকে আয়োজন বেশি হয়, যখন ভক্তি থেকে আড়ম্বর বেশি হয়, তখনই জানবেন কিছু গলদ আছে। এই ক্ষেত্রে এটা নির্বাচনী প্রচার। এখানে স্বয়ং মোহন ভাগবত যেভাবে প্রধানমন্ত্রীকে ঋষিতুল্য করে তুললেন, তাতেই বোঝা যাচ্ছে যে এখন উন্নয়ন হোক বা 10 বছর সরকার চালিয়ে মানুষকে কি দিতে পেরেছেন, সেই মাপকাঠিতে বিজেপি নিজেরাই নিজেদের উন্নয়ন ঢালিতে মানুষের কাছে যেতে অপ্রস্তুত। তার জন্যে রামের সাহায্য দরকার, তার জন্যে প্রধানমন্ত্রীকে ঋষি রূপে করতে হবে। কোথাও কোথাও রাম নামকে গৌণ করে নরেন্দ্র মোদীময় ইভেন্ট তৈরি করতে হবে। এই ব্যাপারে কোনো নেই। আমরা তো বলছি আমরা রাজনৈতিক কর্মকাণ্ডতে আমরা যুক্ত আছি, আমরা এটাকে পলিটিক্যালি কাউন্টার করছি। এবং আমাদের আজকে মিছিলে 2500 পুরোহিতরা তারাও নিজের নিজের ধর্মাচার করে সেই মিছিলে সংহতির মিছিলে হেঁটেছে। কিন্তু সেটা আমাদের জন্য কোনো রাজনৈতিক পণ্য নয়। ওনারা নিজেদের বিশ্বাস থেকে হেঁটেছেন, নিজেদের আস্থাকে বিজেপি ভুলুণ্ঠিত করছে তার প্রতিবাদে হেঁটেছেন। কিন্তু সেটা আমাদের রাজনৈতিক পণ্য নয়। আমি তো অলরেডি করে নিয়েছি, আমি তো আবার বলছি। আজকে মন্দির, আচ্ছা বলুন তো, শঙ্করাচার্য যে প্রতিবাদ করেছেন তার একটা বলেছেন যে একটা মন্দির সম্পূর্ণ হয়নি, সেটা কি করে প্রাণ প্রতিষ্ঠা হয়? তো সঙ্গীত আমরা তো দেখলাম মন্দিরে এখনো যে গর্ভগৃহ তার মাথায় চূড়ো হয়নি, যে চূড়োর উপরে কলস হয়নি। উনি একটা শব্দ নিয়ে বলছেন, দর্শক বন্ধুরা, ইভেন্ট। আপনারা আমার কথা বিশ্বাস করতে হবে না, তৃণমূলের কথা তো করবেনই না বিশ্বাসী। 100তে 100টা মিথ্যা কথা বলে। আপনারা গুগলে গিয়ে ইভেন্টকে বাংলায় কি বলে একটু দেখে নিন নিজেরা। ইভেন্টের বাংলা একদম আক্ষরিক বাংলা হচ্ছে ঘটনা। আমি ভুলটা কোথায় বললাম? আজকের যা ঘটেছে এটা আগামী 2000, 5000, 10,000 বছর অবধি মানুষ মনে রাখবে। কিন্তু এই তৃণমূলের মিছিল আগামীকালই লোকে ভুলে যাবে। ভুলটা কোথায় বললাম? আর হ্যাঁ, রাম মন্দির হয়েছে, আমাদের রাজ্যে দরকার হলে 100 জায়গায় রাম মন্দির হবে। কে আটকায় আমরা দেখে নেব। আমাদের এখানে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র তিনি রঘুবীরের মন্দির স্থাপন করেছিলেন, রাম সীতার মন্দির স্থাপন করেছিলেন। তো বিজেপি পণ্য করছে। আবার বলছি, রামকে নির্বাচনী পণ্য। এরা তো আত্মবন্ধ হিন্দু বিরোধী। আবার বলছি, তৃণমূল কংগ্রেস আত্মবন্ধ হিন্দু বিরোধী। আর দেশে আর কোথায় সংহতি মিছিল হলো বলুন তো? আর বারংবার তৃণমূল একটা কথা বলছে যে আমরা পলিটিক্যালি কাউন্টার করব। এখানে পলিটিক্সটা কোথায়? এই বিজেপির পলিটিক্স। আসলে পলিটিক্সটা তৃণমূলের নোংরা পলিটিক্স, নোংরা পলিটিক্স। আর একটা রাজ্য দেখান সারা দেশে, আর একটা জায়গা দেখান যেখানে সংহতি মিছিল হয়েছে, একটা দেখাতে পারবেন না, একটা দেখাতে পারবেন না। তার মানে আমাদের রাজ্যে কি সংহতি নেই? আমাদের রাজ্যে কি সংহতি নেই? সংহতি মিছিল করার প্রয়োজনীয়তা কি আজকের দিনে? আচ্ছা ঠিক আছে, ফুটেজ খাওয়া ছাড়া তো আর কিছু না। ঠিক আছে,
গাত্র দেওয়া হচ্ছে, ঠিক ফুটেজ নেই, খাওয়া নয়। ধর্মকে গাত্র আঘাত হচ্ছে করছেন ফুটেজ আপনারা কেড়ে নেওয়া। নিজেদের সংকীর্ণ মানে পলিটিক্যাল BJP এজেন্ডার জন্য। ফুটেজ এটা কেড়ে ঠিক নেওয়াটাতে নয়। বিজেপির রাগ হয়েছে, এটা ঠিক তাতে নয়। আমাদের কিছু করার নেই। এবং আমি আবার বলছি যে একটা মন্দির যার গর্ভগৃহের উপরে চূড়ো সম্পূর্ণ হয় এক কথা ওনারা 50 বার করে বলবেন, কিন্তু একটু দাঁড়াও, আমি তুমি এবার বলেছো, তথ্য দিয়ে দিই। ঠিক আছে, চূড়োর তুমি তো বলেই উপরে যাচ্ছ। কলস হয়নি, আরে তুমি তো বলেই কলসের যাচ্ছ, উপরে বলতেই তো দিচ্ছ ধ্বজদণ্ড না। হয়নি, তুমি তো এক কথা বললে, 5 বার বলছো। তুমি তো বললে, এক কথা 5 বার বলছো, তুমি তো এক কথা বললে, 5 বার বলে তো লাভ তুমি নেই। বললে, নতুন কিছু আমি বলো। একটা কথা 5 বার নতুন বলি কিছু বা বলো। একটা বলি, না, 5 বার বলবো, আমি তাহলে আবার আমাকে বলবো। দাও। না না, তাহলে তুমি তো আমাকে বললে, নতুন তথ্য দিই, আমি একটা তুমি নতুন তো তথ্য- বললে। আমি একটা নতুন তথ্য দিই, তথ্য দিচ্ছি, তথ্য দাও। আমি তথ্য দিচ্ছি। একটা তো সংহতি মিছিল করার কথা বলছে। দেখুন, আমাদের দেশে আর কোথাও আজকের দিনে সংহতি মিছিল হয়নি। এবার আমি তো স্পেসিফিক তথ্য দিচ্ছি আপনাদেরকে। 1.5 বছরে একটা আরটিআই করা হয়েছিল, বিশ্বনাথ গোস্বামী বলে একজন ব্যক্তি আরটিআই করেছিলেন। ইনি কোনো রকমভাবে সংঘ পরিবারের সঙ্গে রিলেটেড কিন্তু নয়। জানুয়ারি 2021 থেকে জুন 2022-এর মধ্যে আমাদের রাজ্যে মাত্র 12টা একজন 15 সেকেন্ড নেবো, তারপর আমি 12টা পুলিশ কমিশনারেটে আরটিআই করে জানা গেছে 200টা রায়েট হয়েছে আমাদের রাজ্যে, রায়েট, এবং হিন্দু ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার করা হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং জায়গাটা দর্শক বন্ধুরা আপনারা ভাবুন, এনসিআরবি ডেটা যেটা কেন্দ্র থেকে পাবলিশ করা হয়, ডেটাটা পাঠায় রাজ্য সরকার, রাজ্য সরকারের পাঠানোটা দায়িত্ব, সেখানে তারা পাঠিয়েছে এই ফেজের মধ্যে যেটা বললাম, একটা মাত্র নাকি রাইট হয়েছে। তার মানে আপনারা ভাবুন এরা ডেটা কিভাবে সাপ্রেস করেছে। তাই আজকে এরা কিন্তু উস্কানি দিয়ে সংহতির পরিবেশ নষ্ট করছে, বিভাজনকারী মিছিল। চুচুড়া থেকে আপনি ফোন করেছেন, আপনার ফোন লাইন অন করলাম। অমিয় শঙ্কর ভট্টাচার্য, নমস্কার। হ্যাঁ বলুন, প্রশ্নটা বলুন। এই যে যে ভদ্রলোক উনি বলছেন, ওনার রাজনীতির মতবাদ উনি বলতেই পারেন, এটা কিছু অসুবিধা নেই, এটা স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে ধর্ম তো প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত বিষয়। সেই ব্যক্তিগত বিষয়টাকে আপনি সার্বিক করে নিয়ে আসার তো কোনো অর্থ হয় না। একটা মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সেখানে একটা মসজিদ ছিল, মসজিদটাকে ভেঙে দেওয়া হলো, সেখানে একটা মন্দির প্রতিষ্ঠা হলো। ঐতিহাসিক দিক থেকে সেটাকে বলা হচ্ছে সেখানে নাকি আগে রাম মন্দির ছিল, পরবর্তীকালে মসজিদ ভেঙে সেখানে মন্দির প্রতিষ্ঠা হয়েছে। ভালো কথা, যারা ধর্মপ্রাণ মানুষ তারা সেখানে যাবেন, করবেন। কিন্তু দেশের প্রধানমন্ত্রী, যার দায়িত্ব দেশের মানুষকে দুবেলা খাওয়ানোর দায়িত্ব নিয়ে যে প্রধানমন্ত্রী হয়েছেন, যিনি সাষ্টাঙ্গে প্রণিপাত করে দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু আজ বেশ বেশ, পর্যন্ত আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, না প্রশ্নটা বুঝতে পেরেছি। প্রশ্নটা দরকার আপনাদের কাছ থেকে বিনীতভাবে জানাচ্ছি যে আপনারা অনেকেই বলতে চান স্বাভাবিকভাবে। এটা তোমার উদ্দেশ্যে। হ্যাঁ অবশ্যই আমি উত্তর দিচ্ছি। দাদা যিনি বললেন তাকে পূর্ণ সম্মান জানিয়ে আমি বলছি, দাদা আপনার তথ্যগত একটু ত্রুটি রয়েছে। ওইখানে আগে রামলালার মন্দির ছিল, এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তাছাড়া 12,000 না, উনি শব্দচয়নটা করলেন শোনা যাচ্ছে বা কিছু ওখানে নাকি ছিল, নাকি ছিল না দাদা, ছিল। সেখানে মীর বাকির নেতৃত্বে বাবরের শাসনকালে ওই মন্দির ভেঙে মসজিদ করা হয়। আর আপনি একটা কথা বললেন না, মসজিদ ভেঙে মন্দির করা হয়েছে, না দাদা, ওটা মসজিদ ছিল না, ওটা একটা ধাঁচা ছিল, একটা মসজিদ। সেখানে আমরা বলবো যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, সেটা ওখানে পড়া হতো না, বহু বছর ধরে পড়া হতো না। সেই জন্য এটা বলবেন না কাইন্ডলি যে মসজিদ ভেঙে মন্দির করা হয়েছে, এটা ধাঁচা ভেঙেছে। আর রামলালা যেখানে ছিলেন ওখানে উনি আবার বিরাজমান হয়েছে। সুবীর চক্রবর্তী কলকাতা থেকে ফোন করছেন। হ্যাঁ সুবীর বাবু বলুন, দ্রুত বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, দিদি যে আজকে সংহতি যাত্রাটা বার করেছে, তার জন্য দিদিকে সাধুবাদ জানাচ্ছি আমি। আচ্ছা, মানে আপনার কোনো প্রশ্ন নেই তো? না না, আমার কারো প্রতি প্রশ্ন নেই, দিদিকে খালি ধন্যবাদ জানাবো। বেশ, ধন্যবাদ। হ্যাঁ, কৃষাণু কি বলছিলে? আমার 2-3টে কথা। বিষয়টা হচ্ছে যে মন্দির ছিল, মসজিদ বানানো হয়েছে, আবার মসজিদ গুড়িয়ে মন্দির বানানো হয়েছে, কিন্তু কোর্টের রায় যদি আমি পড়ি, কোর্টের রায়টাতে কোথাও লেখা নেই যে মন্দিরকে আবার ফিরিয়ে দেওয়া হলো। সেখানে লেখা আছে যে কোটি কোটি মানুষের আস্থাকে সম্মান জানিয়ে এই ভূখণ্ডটাকে রাম মন্দির জন্মভূমিকে মন্দির বানাবার জন্য দেওয়া হলো। সেখানে কিন্তু কোথাও আর্কোলজিক্যাল সার্ভের কোনো রিপোর্ট বা কোনো ইয়েকে উদ্ধৃত করা হয়নি। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়। এবার ব্যাখ্যা হতেই পারে, এটা একাডেমিক একটা ডিসকাশন, এটা তো রাজনৈতিক তরজা নয়। কিন্তু সবাই মেনে নিয়েছে সুপ্রিম কোর্টের রায়। আমি আবার বলছি, আমরা রামের পক্ষে আছি, কিন্তু রাম নামের আড়ালে বিজেপির
একটা দুটো ফোন অন্তত দেখলাম, একটা কেউ হচ্ছে ধরো যোগী আদিত্যনাথের কথাটাকে তো আমরা সিরিয়াসলি নেব, বা নরেন্দ্র মোদী নতুন কালচক্র শুরু হলো, তো স্বাভাবিক সাধারণ মানুষ অত তো বুঝবে না কালচক্র, নতুন যুগ, ত্রেতা যুগ, কলিযুগ। সবাই চাই যে একটু মোর সন্তান যেন থাকে দুধে ভাতে, মানে একটু দ্রব্যমূল্য একটু সস্তায়, রামরাজ মানে হচ্ছে সস্তায় জিনিস পাবো, পুষ্টিকর জিনিস পাবো, সুস্বাদু জিনিস পাবো, এরকমই তো একটা ছবি মানুষের মধ্যে কাজ আছে, এটাকেও কিন্তু অস্বীকার করা যাবে না। না না, একদম ঠিক বলেছেন, যুদ্ধ অস্বীকার করা যাবে না। সেই জন্যই তো দাদা একটু আমি বলে দিই, আমাকে জিজ্ঞেস করো। আচ্ছা বল। এর জন্যই তো যখন বিনামূল্যে খাদ্যদ্রব্য পাঠায় কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার এত দারুণ কাজ করে, সেটা খোলা বাজারে বিক্রি করে দেয়। আপনি যে কথাটা বললেন ওইটাই বোধহয় এরা এক্সিকিউট করছে, আর এদের প্রাক্তন খাদ্যমন্ত্রী থাকে জেলে। এরা তো পুরো সাইফার অফ করেছে, ওই বিনামূল্যের খাদ্যদ্রব্য যেটা কেন্দ্র থেকে পাঠানো হচ্ছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, যেটা সুধীরদা নিজে একদম ঠিকভাবে বলেছেন, সেইটাকে তো ভাঙছে এই তৃণমূল কংগ্রেস। আপনারা বুঝুন সেটা। সময় একেবারে সংক্ষেপে। বিজেপি যেটা বলেছে না যে ভারতবর্ষের আর কোথায় সংহতি যাত্রা হয়নি, এটা আমাদের গর্ব। ভারতবর্ষে কোনো রাজ্যতে বিজেপির থোঁতামুখ এইভাবে ভোতা করা হয়নি, যেটা আমরা 21-এ করেছি, আগামী দিনও করব। ধন্যবাদ, সময় শেষ। আজকের মতো রাজনীতি সবেতেই নোংরা রাজনীতি। আজকের মতো সময় এই পর্যন্তই ছিল। জনমতে যারা অংশগ্রহণ করেছেন, মানছি আপনাদের দুঃখটা, যে অনেকেই জানাচ্ছেন যে তারা চাইছেন যোগদান করতে, কিন্তু প্রচুর ফোন এলে এটা হয়। আপনারা একদিন না একদিন হয়ে যাবে, এবং এরপরে জনমত তো আমরা গ্রাউন্ড জিরোতেও যাব, সেখানে আপনাদের সাথে প্রত্যক্ষভাবে যখন পিসিআরে যখন আপনারা জানাবেন, আপনারা যদি চান আপনাদের ওখানে পৌঁছে যেতে, আমরা চেষ্টা করব ওখানে আপনাদের কাছে পৌঁছে যেতে, আপনাদের মতামত সংগ্রহ করতে। আজকের মতো ধন্যবাদ জানাচ্ছি কৃষাণু মিত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, ডক্টর অভ্র সেন, বিজেপির মুখপাত্র, দুজনকেই ধন্যবাদ। আপনাদেরকেও যারা ফোনের মাধ্যমে আপনাদের মতামত জানালেন তাদেরকে, এবং যারা চেষ্টা করেছেন কিন্তু পাননি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।